গল্পটি শুরু হয় একটা মেয়েকে দিয়ে যে বাথরুমে তার কাপড় ধুচ্ছিল, কিন্তু হঠাৎ সে অনুভব করল যে কেউ তার পিছনে আছে। সে যখন পিছন ফিরে তাকালো তখন সে একটা বুড়ো ডাইনির মতো ভয়ঙ্কর কিছু একটা দেখতে পেল। সেটা দেখে ইতা চিৎকার করে উঠল। তার বন্ধুরা সেই সময় তাকে দেখতে বাথরুমের কাছে এসেছিল। দরজা খোলার সাথে সাথে ইতা এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার আত্মা কেড়ে নিয়েছে। গল্পটিতে এখন দেখানো হয়েছে 2 দিন আগের ঘটনা, যেখানে ইতা এবং তার ছোটবেলার বন্ধু মায়া কথা বলছে। মায়া তার ভাই এবং কাজিনদের সাথে হাইকিং করতে যাচ্ছিল এবং সে ইতাকেও আমন্ত্রণ জানায়, কিন্তু ইতা চিন্তিত হয়ে গেল যে তার মা তাকে অনুমতি দেবেন না। ইতা যখন কথা বলার সময় তার চুলে হাত দেয় তখন বেশ কিছু চুল উঠে যায় এবং তার হাতে চলে আসে। এটা দেখে সে খুব বিরক্ত হয়। যাই হোক, সে চুলগুলো ফেলে দেয় এবং পরের দিন আমাদের দেখানো হয় যে মায়া ইতার মায়ের কাছ থেকে অনুমতি নিতে এসেছিল, যাতে সে ইতাকে হাইকিং ট্রিপে নিয়ে যেতে পারে। অবশেষে ইতার মা রাজি হন এবং ইতা মায়াকে বাড়ির বাইরে দেখতে আসে। সেই সময় মায়া ইতার পিছনে লাল চোখ নিয়ে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর ভূতের মতো কিছু একটা দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ইতা বিভ্রান্ত হয়ে তার পিছনে তাকাতে থাকে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু এর থেকে প্রমাণিত হয় যে ইতার বাড়িতে ইতিমধ্যেই রহস্যময় কিছু ভুতুরে আত্মা বা শক্তি বসবাস করছিল এবং এটি ইতার শরীর ও মনে প্রভাব ফেলছিল। এখন পরবর্তী দৃশ্যে দেখানো হয়েছে যে এই সমস্ত বন্ধুরা একসাথে সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে তারা হাইকিং করবে। যখন তারা সেখানে পৌঁছায় তখন ইতিমধ্যেই রাত হয়ে গেছে, তাই তারা সবাই গেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাত হওয়ার সাথে সাথে ইতার পেটে ব্যথা শুরু হয়। মায়ার কাছে এই কথা বলার সময় সে বুঝতে পারল যে এখানে রহস্যময় কিছু একটা হচ্ছে। মায়া বলে, তুমি বললে আমরা বাড়ি ফিরে যাব, এমন অবস্থায় বাহারে বেড়ানো ঠিক নয়, কিন্তু ইতা প্রত্যাখ্যান করে। সে অনেক কষ্টে অনুমতি পেয়েছিল আর সে এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলতে চেয়েছিল। শুধু এই ছোট্ট কারণে এত বড় সুযোগ সে হাতছাড়া করতে পারবে না। এখন মায়াও তার সাথে খুব বেশি তর্ক করে না। এরপর ইতা তার কাপড় ধোয়ার জন্য বাথরুমে যায় এবং এখানে সে প্রথমবারের মতো সেই ভয়ঙ্কর বৃদ্ধ ভূতটিকে দেখতে পায়। এই দৃশ্যটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সে চিৎকার করার পর তার সব বন্ধুরা এখানে এসেছিল এবং যখন সে দরজা খুলল তখন সবার মনে হলো যেন কেউ তার আত্মা কেড়ে নিয়েছে। সে কথা বলছে না, এমনকি চোখের পলকও ফেলছে না। সবাই তাকে ধরে ঘরে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তাই সে বলে যে আমি ওয়াশরুমে একটা রহস্যময় ভয়ানক জিনিস দেখেছি। সে রোগা এবং লম্বা ছিল এবং তার সাদা চুল ছিল যেন সে একজন বৃদ্ধা মহিলা এবং তার চোখ লাল বাল্বের মতো জ্বলজ্বল করছিল। এই গেস্ট হাউসের মালিক যখন এই সব শোনেন তখন সে ভয় পান এবং তাদের বলেন যে বহু বছর আগে এই জায়গায় একই রকম একটি প্রাণী দেখা গিয়েছিল যা এখানে আসা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তারপর আমরা এখানকার কিছু লোকের সাহায্যে অনেক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে সেই প্রাণীটিকে তাড়িয়ে দিয়েছি। আর এখন যদি এটি আবার আসে তাহলে এটি আমাদের জন্য অনেক বড় একটি বিপদ। যদি ইতা এটি দেখে থাকে তাহলে হয়তো ইতার সাথেই এটি এখানে এসেছে। এই কথা শুনে এখানকার সবাই ভয় পেয়ে যায় এবং এই ছেলেদের মধ্যে একজন বলে যে আমাদের ইতাকে বাড়িতে ফেরত পাঠানো উচিত। কিন্তু মায়া এটা চায়নি, কারণ মায়া জানতো ইতা কতটা এক্সাইটেড ছিল এই ভ্রমণের জন্য এবং এরপরে সে আর কখনো অনুমতি পাবে না। যাই হোক, এই সময়ের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন ইতা এতটা এক্সাইটেড ছিল যে তাকে দেখে কেউই মনে করবে না যে রাতে তার সাথে কিছু হয়েছে। সবাই তাদের ব্যাগ গুছিয়ে ট্রেকিং শুরু করে। মায়া এবং ইতা পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যায়। ইতা তার ক্যামেরা কেন বাড়িতে ভুলে রেখে এসেছে তা নিয়ে আফসোস করতে থাকে। পরের দৃশ্যটি ইতার মায়ের বাড়িতে চলে যায়। যখন সে ঘর পরিষ্কার করছিল তখন সে ইতার ডাস্টবিনে চুলের স্তূপ এবং রক্তমাখা টিস্যু দেখে। এগুলো দেখে সে ঘাবড়ে যায় এবং সে ইতার বাবাকেও জানালো, কিন্তু সে বলল এই ধরনের ছোটখাটো বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়। তুমি ইতা এলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো। অন্যদিকে ট্রেকিং করার সময় ইতা হঠাৎ ক্লান্ত বোধ করতে শুরু করে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে এবং যখন সে বিশ্রাম নিতে বসে তখন তার চোখও অদ্ভুত হয়ে ওঠে। তাকে এমন অবস্থায় দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং যখন মায়া তার কানে তার নাম ফিসফিসিয়ে বলে তখন হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। সে সুস্থ হয়ে ওঠার পর তারা আবার তাদের ট্রেকিং শুরু করে এবং তারা সবাই কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়ার জন্য থামে। অর্ধেক পথ পৌঁছে সবাই যখন খাওয়া দাওয়া আর মজা করতে ব্যস্ত ছিল তখন ইতা চুপি চুপি উঠে কাছের একটি ঝিলের পাশে চলে যায়
এটা দেখে মায়াও ইতাকে অনুসরণ করে এবং তাকে বলতে শুরু করে যে এভাবে একা কোথাও যাওয়া ঠিক নয়। তুমি বুঝতে পারছো না এই জায়গাটা এতটা নিরাপদ নয়। সে যখন তার দিকে ফিরে তাকায় তখন মায়া ভয় পেয়ে যায়, কারণ ইতার হাত ডাইনির মতো কালো এবং লম্বা হয়ে গিয়েছে এবং তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। আর ইতা একটা অদ্ভুত হাসি দিয়ে মায়ার গলা চেপে ধরে। তখন তার চিৎকারে সব ছেলেরা এখানে এসে পৌঁছায় এবং তারা অনেক কষ্টে মায়াকে ইতার হাত থেকে মুক্ত করে। ইতা যখন তাকে ছেড়ে দেয় তখন মায়া ঝিলের মাঝখানে একটা লম্বা বৃদ্ধ আত্মা দেখতে পায়, যার পরনে ছিল সাদা পোশাক। তার লম্বা চুল ছিল এবং তার লাল চোখগুলো ঠিক সেই আত্মার চোখের মতো জ্বলজ্বল করছিল, যেটা ইতা আগে দেখেছিল। এই সময় মায়া ছাড়া আর কেউ তাকে দেখতে পেল না। যাই হোক, তারা ইতাকে তাদের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। তারা তাকে কিছু একটার গন্ধ দিয়ে চেতনা ফিরিয়ে আনে। যখন এই লোকেরা ইতাকে তার সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ইতার কিছুই মনে থাকে না। এবার মায়া বলল, আমার মনে হচ্ছে তোমাকে কোনো আত্মা গ্রাস করেছে। এই কথা শুনে ইতা জোরে হাসতে শুরু করে এবং বলে, তুমি কি পাগল? আমার মনে হয় তুমি আজকাল অনেক ভূতের সিনেমা দেখছো। মানুষকে এভাবে কিছুই গ্রাস করতে পারে না। তার অবস্থা দেখে সবাই এই সময় ভয় পেয়ে যায়। সবাই বিতর্ক শুরু করে যে তাদের এখানেই ট্রেকিং শেষ করা উচিত নাকি পাহাড়ের চূড়ায় ওঠা উচিত। এই কথা শুনে ইতা রেগে যায় এবং বলে, আমি পাহাড়ের চূড়ায় উঠব। এটা প্রথম এবং শেষবারের মতো আমার এই সুযোগ। আমি এই সুযোগটি হাতছাড়া করব না। কিন্তু তোমরাও ভয় পেও না, এটা একটা ছোট্ট পাহাড়, আমরা শীঘ্রই এটিতে আরোহণ করব। ইতার কথা সকলকে উৎসাহিত করে এবং তারা সবাই আবার তাদের পর্বতারোহণ শুরু করে। উপরে ওঠার সময় কিছুটা দূরে যাওয়ার পর তাদের মনে হয়েছিল যেন কেউ তাদের চারপাশে দৌড়াচ্ছে এবং তারা সেই জায়গায় একটি শিশুর হাসি শুনতে পেল, যার কারণে সবাই ভয় পেয়ে গেল এবং মায়াও সেই ছায়াটি দেখতে পেল। মায়াও এবার এটি উপেক্ষা করে সবার সাথে পর্বতারোহণ চালিয়ে গেল। একটু এগিয়ে যাওয়ার পর মায়া দেখতে পেল একজন বৃদ্ধ লোক পথে দাঁড়িয়ে আছে। সবাই যখন সেই বৃদ্ধ লোকটির কাছে পৌঁছালো তখন তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ এত জোরে ছিল যে তাদের কানে যন্ত্রণাদায়ক শব্দ হচ্ছিল এবং তারা হাত দিয়ে তাদের কান ঢেকে ফেলল। এমনকি সমস্ত লোক অজ্ঞান হয়ে গেল এবং যখন তারা জ্ঞান ফিরে পেল, মায়া দেখতে পেল যে বৃদ্ধ লোকটি এখান থেকে চলে গেছে। এখানে উপস্থিত ছেলেরা বলতে শুরু করল যে ইতার কারণেই তাদের সাথে এই অদ্ভুত জিনিসগুলি ঘটছে, কারণ তখন ইতার পিরিয়ড শুরু হয়েছিল। মেয়েদের এমন অবস্থায় প্রচুর নেতিবাচক শক্তি আকর্ষণ করে, আর ইতার কারণেই তাদের সাথে এই অদ্ভুত ঘটনাগুলি ঘটছে। এই কথা শুনে ইতা তাদের দিকে রাগান্বিতভাবে তাকায় এবং তার কথা উপেক্ষা করে। সবাই আবার তাদের হাঁটা চলা চালিয়ে যায়। তারা একটু হাঁটার পর ইতার অবস্থা আবার খারাপ হতে শুরু করে। তারা ইতাকে বসিয়ে পানি পান করায়। পানি পান করার সাথে সাথেই তার কপালে বলিরেখা দেখা দিতে শুরু করে। তার মুখ বিকৃত হয়ে যায় এবং তার শরীরও শক্ত হয়ে যায়। তার ঠোঁট সাদা হতে শুরু করে এবং সে এমনভাবে হাসে যেন ভয়ঙ্কর কোনো আত্মা তাকে গ্রাস করে ফেলেছে। যে ছেলেটি বারবার ইতাকে ছেড়ে যাওয়ার কথা বলছিল সে বলে, যদি তার অবস্থা একই থাকে তাহলে আমরাই পাহাড়ে উঠতে পারবো না। সেই কথা বলার সাথে সাথে ইতার শরীর কাঁপতে শুরু করে এবং সে এমন ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে যে তার হাসি পুরো পাহাড়ের বনে প্রতিধ্বনিত হতে থাকে। এই সময় সবাই ভয় পেয়ে যায়। মায়া বুঝতে পেরেছিল যে ইতার মানসিক অবস্থাও স্থিতিশীল নয়, তাই সে ইতা এবং সমস্ত লোককে ফিরে যেতে বলে এবং এই কথা শুনে সাদা চোখে ইতা তাদের রহস্যজনকভাবে বলে, চলে যাও, আমি এই পাহাড়ে উঠব, কারণ এই পাহাড় আমার হয়ে গেছে। এভাবে কথা বলতে বলতে তার চোখেও রক্ত এসে গেল। সবাই ভয় পেয়ে তার থেকে সরে গেল এবং মায়া বুঝতে পারল যে সেই একই আত্মা ইতাকে গ্রাস করেছে, যেটা সে বারবার ইতার পিছনে দেখছিল। ইতা সবাইকে বলে যে আমি চূড়ায় যাব এবং যে আমার পথে আসবে তাকেই মেরে ফেলব। এই কথাগুলো বলে সে একাই উপরে উঠতে শুরু করে। সবাই পিছন থেকে তার দিকে তাকাতে থাকে এবং কেউ কিছু বোঝার আগেই ইতা তাদের দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে গেল। মায়া, যে তখনও বিভ্রান্ত অবস্থায় দাঁড়িয়েছিল, সে দেখতে পেল যে একজন বৃদ্ধা এখনও দূর থেকে তাদের উপর নজর রাখছেন, আর এই বৃদ্ধা মহিলা এখনও মায়া ছাড়া আর কারো কাছে দৃশ্যমান নন। এখানে আমরা জানতে পারি যে মায়ার কাছে এক মহাশক্তি ছিল। তিনি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন, যার কারণে তিনি সমস্ত আত্মা বা অন্যান্য প্রাণী দেখতে পেতেন। সেই কারণেই সিনেমার শুরু থেকেই এমন আত্মা যা সাধারণ মানুষের পক্ষে দেখা অসম্ভব, সেই সমস্ত আত্মা কেবল মায়ার কাছেই দৃশ্যমান ছিল। মায়া দ্রুত তার সব ভাই ও কাজিনদের বলে যে চলো ইতার পিছনে যাই। এই লোকেরা ইতার কাছে পৌঁছানোর সাথে সাথেই মায়া ইতার কাছে ছুটে যায়
এবং তাকে এগিয়ে যেতে বাধা দেয়। এই সময় মায়ার চোখ দিয়ে অশ্রু ঝরছিল এবং ইতাও কাঁদতে শুরু করে। ইতা কাঁদতে কাঁদতে বলেছিল যে এই হাইকিং আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে উঠবে এবং আমি এটি অসম্পূর্ণ রাখতে পারি না। এখন মায়া তার কাজিনকেও রাজি করায়, যে সবাইকে ফিরে যেতে বলছিল। সে বলে, ইতার কথা শুনে আমাদের চূড়ায় আরোহণ করা উচিত। কে জানে, উপরে ওঠার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। এরপর সবাই ভালো বোধ করল এবং উপরের দিকে উঠতে শুরু করল। যত উপরে উঠতে থাকল, ইতার স্বাস্থ্যের আরও অবনতি হতে লাগল, কিন্তু ইতা নিজেকে নিয়ন্ত্রণ করে উপরের দিকে উঠতে থাকল এবং অবশেষে তারা প্রায় 3000 মিটার উঁচু চূড়ায় পৌঁছে গেল। এখন রাত হয়ে গেছে। তারা এখানে তাদের ক্যাম্প স্থাপন করে বিশ্রাম নিতে শুরু করল। রাত বাড়ার সাথে সাথে ইতার স্বাস্থ্যের আবার অবনতি হতে লাগল। তার শরীর শক্ত হয়ে গেল, যেন তার শরীরে অন্য কিছু ঢুকে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সে পড়ে গেল এবং তার পুরো শরীর কাঁপতে লাগল। তার কণ্ঠস্বর শুনে সবাই তাদের শিবির থেকে বেরিয়ে এলো। তারা ইতার অবস্থা সামলাতে পারছিল না, তাই তারা সবাই নিচে নেমে গেল যাতে তারা কাছাকাছি থেকে সাহায্যের জন্য ডাকতে পারে। এবং তারা কাছাকাছি বসবাসকারী একজন লোককে দেখতে পেল। সেই লোকটি এই লোকদের সাথে শিবিরে আসে এবং ইতার কানে কিছু ফিসফিস করে বলে। তারপর ইতার চোখ কালো হয়ে যায় এবং তার মুখের শিরা নীল হয়ে যায়। তার শরীরের অংশগুলি এমনভাবে মোচড়িতে ছিল যেন সমস্ত হাড় ভেঙে যাবে। যখন এই জিনিসগুলি বাড়তে শুরু করে, সেই লোকটিও আগে যা পড়ছিল তা আরও জোরে জোরে পড়তে শুরু করে এবং ইতা হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছিল যেন যে আত্মাটা ইতাকে গ্রাস করে নিয়েছিল সেটা তার শরীর থেকে বেরিয়ে গেছে। এই সময় দৃশ্যটি আবার ইতার বাড়িতে প্রার্থনারত মায়ের দিকে চলে যায় এবং এই সময় তার মনে হয় যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। যাই হোক, তার বাড়িতে কেউ ছিল না এবং যখন সে তার স্বামীকে এই কথা বলে তখন সে তাকে নিয়ে মজা করে। এরপর আমরা আবার ইতাকে ক্যাম্পের ভিতরে দেখতে পাই, যেখানে সে ঘুমের মধ্যে হঠাৎ জেগে ওঠে। তার মুখটি সেই একই আত্মায় পরিবর্তিত হয় যাকে আমরা ইতার সাথে অনেকবার দেখেছি। মায়া হঠাৎ ভয়ে জেগে ওঠে এবং আমরা জানতে পারি যে এটি সবই মায়ার দুঃস্বপ্ন। কিন্তু সে লক্ষ্য করে যে ইতা তার সাথে নেই, কিন্তু সে কিছুক্ষণ আগে তার সাথে শুয়েছিল এবং সে ইতাকে খুঁজতে বেরিয়ে যায়। পরবর্তীতে সে ইতাকে দেখতে পেয়েছিল, কিন্তু ইতাকে ডাকার পরে যখন সে তার দিকে ফিরেছিল তখন ইতার মুখটি আর তার নিজের মতো দেখাচ্ছিল না। এর মানে হচ্ছে মায়া যা স্বপ্ন দেখেছিল তা বাস্তবেও ঘটছে এবং মায়া এখানে বুঝতে পেরেছিল যে ইতা আবার কোনো আত্মা বা শয়তানের দখলে চলে গিয়েছে। মায়া ইতাকে একটা থাপ্পড় মারে এবং ইতার জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে তাকে তার ক্যাম্পে নিয়ে যায়। অবশেষে এখন সকাল হয়ে গেছে। সবাই তাদের ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। মায়া দেখতে পায় যে ইতা তাদের সাথে নেই। খুঁজতে খুঁজতে সে ইতার কাছে পৌঁছায় এবং ইতা তাতে বলে যে এখান থেকে যেতে আমার আর ইচ্ছে করছে না। আমার মনে হয় যেন এই পাহাড় আমার বাড়ি। এখানে যে শান্তি পাচ্ছি তা আমি কখনো অনুভব করিনি। ইতা যাওয়ার আগে কিছুক্ষণ ধরে একটা বড় পাথরের দিকে তাকিয়ে থাকে এবং এটির দিকে তাকিয়ে সে কিছু একটা বলেও যায়। মায়া ভাবল হয়তো সেও তার সাথে ঘটে যাওয়া একই বিষয় নিয়ে কথা বলছে। যাই হোক, সে তাকে কিছু বলে না এবং তারা গাড়িতে উঠে যায়। তাদের ফেরার যাত্রা একেবারে স্বাভাবিক ছিল এবং অবশেষে তারা এখন তাদের শহরে পৌঁছে গেছে। মায়ের ভাই ও চাচাতো ভাইরা ইতাকে তার বাড়িতে নামাতে এসেছিল। বাড়ি পৌঁছানোর পর ইতা তার মায়ের সাথে দেখাও করেনি এবং সোজা বাড়ির ভিতরে চলে যায়, যার ফলে তার মায়ের খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আর মায়া এখান থেকে চলে যায় এবং রাত গভীর হওয়ার সাথে সাথেই ইতার স্বাস্থ্যের আবার অবনতি হতে লাগলো। তার শরীর প্রচণ্ড কাঁপতে থাকে এবং ইতা পাগলের মতো হাসতে শুরু করলো। তার হাসি ছিল ভয়ঙ্কর এবং তাকে এমন অবস্থায় দেখে তার মা ভয় পেয়ে গেলেন। তিনি মসজিদ থেকে একজন ধর্মগুরুকে ডাকলেন। তিনিও ইতার উপর দোয়া পড়লেন, কিন্তু তার কোনো দোয়াই ইতার উপর প্রভাব ফেলছিল না। সেই কারণে ইতার মা এবং বাবা তাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু হাসপাতালেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা তার অসুস্থতা নির্ণয় করতে না পারার কারণে তার চিকিৎসা করতে পারছিলেন না। এখন যখন মায়া এবং তার ভাই ইতার সাথে দেখা করতে হাসপাতালে এলেন, তখন ইতার বাবা খুব রেগে গেলেন। এমনকি তিনি মায়া এবং তার ভাইকে ধমক দিয়ে বললেন যে মায়ার কারণেই এই সব ঘটেছে। মায়ার পীড়াপিড়িতে ইতা তাদের সাথে পাহাড়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর থেকে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। তিনি তাকে বলেন যে তুমি যদি তাকে ট্রেকিংয়ে যেতে না বলতে তাহলে হয়তো আমার মেয়ে আজ ঠিক থাকত। তিনি মায়াকে বলেন যে তুমি হয় কোনোভাবে এইসব ঠিক করে দাও, নইলে আমি তোমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করব। মায়া বিরক্ত হয়ে গেল। এইসবের জন্য তার কোনো দোষ ছিল না। সে এখনও চিন্তিত এবং কলেজেও পেরেশান হয়ে থাকত। অন্যদিকে ইতা এখনও হাসপাতালে। মধ্যরাতে ইতা আবার সেই একই আত্মা দেখতে পায় যা সে সিনেমার শুরুতে দেখেছিল। একই রকম রোগা, লম্বা, বৃদ্ধ ডাইনি। তাকে দেখে ইতার স্বাস্থ্যের আবার অবনতি হয়।
সকালে মায়াও তার সাথে দেখা করতে আসে। তারা নাস্তা খায়। মায়া তার সাথে অনেক কথা বলে এবং ইতা তাকে তার অবস্থা, কিভাবে সে ভয়ঙ্কর স্বপ্ন এবং জিনিসগুলি দেখে সেই সম্পর্কে বলে। মায়া তার কথা শুনছিল, কিন্তু মায়ার মনে হয়েছিল যে হয়তো ইতা তার মানসিক অবস্থা অস্থির হওয়ার কারণেই এই সব বলছে। সে এসে কলেজের বন্ধুদেরও এইসব কথা বলে। সবাই চিন্তিত হয়ে পড়ে এই ভেবে যে তারা জানে না কেন ইতা এমন হয়ে গেছে। পরের দিন সব বন্ধুরা একসাথে ইতার সাথে দেখা করতে যায় এবং তার জন্য প্রার্থনা করে যেন ইতা শীঘ্রই সুস্থ হয়ে তাদের সাথে ফিরে আসে। তাদের সাথে কথা বলার সময় ইতা হঠাৎ বাম দিকে মুখ ঘুরিয়ে নেয় এবং সে দরজার দিকে তাকাতে শুরু করে। সে মায়াকে বলে যে সে আবার ফিরে এসেছে, সে সেখানে আছে, কিন্তু দরজার কাছে কেউ কিছুই দেখতে পায়নি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে দরজার কাছে কেউ নেই, কিন্তু ইতা কাউকেই ব্যাখ্যা করতে পারছিল না যে সে কি দেখছে। যাই হোক, রাত নেমে আসে এবং ইতার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। তার শরীর কাঁপতে থাকে, তার শ্বাসকষ্ট শুরু হয় এবং রক্ত বমি করে সে মারা যায়। এই খবর তার পরিবার এবং বন্ধুদের কাছে পৌঁছানোর সাথে সাথে এক বিপর্যয় ঘটে। ইতার আকস্মিক মৃত্যুতে তার বাড়ির আশেপাশে সবাই অবাক হয়ে যায়। এইসব মাত্র কয়েকদিনের মধ্যে ঘটেছিল। ৩-৪ দিন আগে ইতা একেবারে সুস্থ ছিল, আর ইতা আজ তাদের মধ্যেও ছিল না। মায়ার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এমনকি সে তার সবচেয়ে ভালো বন্ধু ইতাকে কয়েক মাস পরেও ভুলতে পারেনি। ইতার মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল মায়া, আর এর একটা কারণ ছিল ইতার বাবা তার অবস্থা এবং মৃত্যুর জন্য মায়াকে দায়ী করেছিল। সে প্রতি রাতে ইতাকে স্বপ্ন দেখত। একদিন সে তার পুরনো স্মৃতি মনে করে। যখন হাইকিংয়ে যাচ্ছিল তখন ইতার বাবা গোপনে ইতাকে একটা কালো ব্যাগ দিয়েছিল এবং সে তাকে পাহাড়ের হ্রদে ফেলে দিতে বলেছিল, এবং ইতা সেখানে গিয়ে এটি ফেলে দিয়েছিল। আর মায়া সেই জায়গাতেই সেই আত্মাটি দেখেছে। এই সব কথা ভাবতে ভাবতে সে ভয় পেয়ে যায় আর সকালে ইতার মাকে সব কথা বলে। ইতার মাও অবাক হয়ে যায় আর সে তার স্বামীকে জিজ্ঞাসা করে, সেদিন তুমি ইতাকে যে কালো ব্যাগ দিয়েছিলে সেটা কি ছিল? তখন আমরা জানতে পারি যে ইতার বাবা ঘরের কাউকে একটা নির্দিষ্ট ঘরে যেতে দেন না। ইতার মা আজ রেগেছিলেন এবং সে ঘরের ভেতরে গেলেন। সেখানে তিনি দেখলেন ইতার বাবা একটা অদ্ভুত আচার অনুষ্ঠান করছেন। আসলে সে কালো জাদু করত, আর এর সাথে সাথে গল্পের রহস্য এখানেই প্রকাশ পায়। আসল ব্যাপারটা হলো ইতার বাবার ব্যবসা খুব খারাপ চলছিল। তার মনে হতে লাগলো যেন কেউ তার ওপর কালো জাদু করেছে, এবং যখনই সে জানতে পারল যে তার এক শত্রু তার ওপর কালো জাদু করছে, তখনই ইতার বাবা তার প্রতিশোধ নেওয়ার জন্য একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে। সেই তান্ত্রিক কালো জাদু করেছিল এবং ইতার বাবাকে একটা পুতুল দিয়েছিল যা তাকে বাড়ি থেকে অনেক দূরে ফেলে দিতে বলেছিল। এখন যখন ইতার বাবা সেই তান্ত্রিকের সাথে দেখা করে সেদিন বাড়ি ফিরে এসেছিল, তখন ইতা একই রাতে হাইকিং করতে যাচ্ছিল। তাই সে তাকে এই কাজটি অর্পণ করে। এই অভিশপ্ত কালো জাদু তার এবং তার মেয়ের যে ক্ষতি করতে পারে সে বুঝতে পারেনি। তার আগের দিন থেকেই, যখন থেকে তার বাবা এই কালো জাদুর অংশ হতে শুরু করছিলেন, ঠিক সেই দিন থেকেই ইতার স্বাস্থ্যেরও অবনতি হচ্ছিল। তার চুল পড়তে শুরু করে, তার মুখ এবং নাক দিয়ে রক্তপাত হতো। ইতার বাবা অন্যের ওপর কালো জাদু করছিলেন, কিন্তু তাদের ওপরেই এটি ঘুরে দাঁড়াচ্ছিল। যখন ইতার মা এই পুরো ঘটনাটা জানতে পারেন, তখন সে কেঁদে কেঁদে বলেন যে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, তুমি আমাদের মেয়েকে মেরে ফেলেছ। কিন্তু ইতার বাবাও এখানে কাঁদতে শুরু করেন এবং বলেন যে এটা করা আমার উদ্দেশ্য ছিল না। আমি আমার পরিবারকে বাঁচাতে এবং সবকিছু ঠিক করার জন্য সবকিছু করছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে এর ফলে আমাদের ইতা মারা যাবে। ইতার বাবা এখন বুঝতে পেরেছিলেন যে তিনি তার ভুল কাজের শাস্তি পেয়েছেন। ইতার মৃত্যুর পর সবাই এখন তাদের জীবন নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে। আগের 6 বন্ধুর একই দল ইতার স্মরণে সেই একই পাহাড়ে হাইকিং করে, যেখানে মায়া একটা নির্দিষ্ট সময় ইতার ছায়া খুঁজে পায়। সে তার সাথে কথা বলতে শুরু করে এবং জানা যায় যে মায়া আজও ইতাকে ভোলেনি। আর এইটা দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।